রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিত অংশ। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। সংসার আশ্রমে থাকবার আর কোনো অর্থ হয় না। সুন্দরলালের মোহ কেটে গিয়েছে অন্তত। আজ যে তোমার বন্ধু, সামান্য অর্থের জন্য কাল সে তোমার গলা টিপে ধরতে পারে। বড় আদরের যে সহোদর ভাইটিকে তুমি একদণ্ড চোখের আড়াল করতে পারো না এক ছটাক জমির জন্য, কাল হয়তো সে তোমার নামে 1 নম্বর ফৌজদারি রজু করে দেবে। যে রূপবতী স্ত্রীর পায়ে যথাসর্বস্ব পণ করে তুমি কাপড়ের গয়নার নৈবেদ্য সাজিয়ে দিচ্ছ, একদিন ভোরবেলা হয়তো দেখবে গায়ের ছোট্ট তেওয়ারির সঙ্গে সে রাতারাতি হাওয়া হয়ে মিলিয়ে গিয়েছে। সুতরাং মোহমুদগড়ের ভাষায় একদিন কা তব কান্তাকস্তে পুত্র বলে বেরিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। এবং সুন্দরলাল বুদ্ধিমান লোক, তাই 30 বছর না পেরোতেই সংসার ছেড়ে শুরু হয়েছে তার অগস্ত্য যাত্রা। কোনো বন্ধনই আজ আর তাকে পিছু টানে না। মহেশ চুরির ব্যাপার নিয়ে গাঁয়ের জমিদারের সঙ্গে এখন আর মামলা করতে হয় না। ছোট্ট তেওয়ারির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করবার জন্য দিনরাত চোখ কান খাড়া করে বসে থাকবার দরকার নেই। পাথরের মতো নির্মম রাঙামাটিতে কঠিন পরিশ্রমে লাঙল ঠেলেও যদি ভালো গমের ফলন না করা যায়, তাহলেও এখন আর সংবৎসরির ভাবনা ভাবতে হয় না। এই জীবনের সঙ্গে তার কি তুলনা হয়? সামনে একখানা ছবির মতো নীল পাহাড়, তার সর্বাঙ্গে সাঁওতাল পরগনার অপূর্ব বনশ্রী। দুমকা যাওয়ার রাস্তাটা পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে অনেক দূর দিয়ে বেরিয়ে গেছে। সেখান থেকে এতটুকু পোড়া পেট্রোল গ্যাসের গন্ধ এসে এখানকার আকাশ বাতাসকে আবিল করে দেয় না। হর্নের বিকট শব্দে ভয়ত্রস্ত গরুর পাল এখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় না। লাল রঙের বড় বাঁশখানা থেকে থেকে এক টুকরো পোড়া সিগারেট বা রেশমি শাড়ির একটা চলতি ঝলক মুহূর্তের মধ্যে যে একটা চাঞ্চল্যকর জগতের সংবাদ দিয়ে যায়, তার প্রভাব থেকেও ওই জায়গাটা একেবারেই মুক্ত। এখানে জঙ্গলের মধ্যে ডুমডুম করে টিকারা বাজে। হাওয়ায় হাওয়ায় স্বপ্নের মতো শালের ফুল উড়ে যায়। যখন মহুয়া বন অকস্মাৎ আকুল হয়ে ওঠে, ছোট ছোট গোলাপ জামের মতো মহুয়ার সাদা ফুলগুলি তিক্ত মধুর রসে টসটস করতে থাকে, আর তার গন্ধে হরিয়ালের দল এসে ডালে পাতায় নাচানাচি করে, তখন সুন্দরলালেরও যেন নেশা ধরে যায়। সত্যিকারের আনন্দ তো এইখানে। মতিহারির আদালতে যারা ফৌজদারি মামলা তদির করে, কিংবা সীতামারির চিনির কলে আখের দালালি করেই যারা দিন কাটিয়ে যাচ্ছে, তারা এর মর্ম কি বুঝবে? তারা নাই বুঝল, কিন্তু সুন্দরলাল বুঝছে। এখানকার সাঁওতালদের মনের ওপর রীতিমতো আসন গড়ে বসেছে সে। তারা তাকে শ্রদ্ধা করে, হয়তো বিশ্বাসও করে আজকাল। সুন্দরলাল গেরুয়া নেয়নি বটে, তবু সে সন্ন্যাসী। দণ্ডী কিংবা ব্রহ্মচারী, এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে সাঁওতালেরা কখনো ব্যগ্র হয়ে ওঠে না। সুন্দরলাল হাত দেখতে জানে, যা বলে তা নাকি হুবহু মিলে যায় সব। শিকড় বাকড় সম্বন্ধেও তার প্রচুর জ্ঞান। বহু কঠিন রোগে তার ওষুধ নাকি অব্যর্থ ক্রিয়া দেখিয়ে দিয়েছে। সে শৈব না রামায়েত
না গানপথ, এ নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু দেখা যায় তার কোনোটার ওপরেই বিদ্বেষ নেই। বোম ভোলার নামে সে গাঁজার কলকেতেও দম চড়িয়ে দেয়, সুর করে তুলসীদাসী রামায়ণ পড়ে। এখানে যারা বোঙার পুজোয় মুরগি বলি দেয়, তাদের পুজোর প্রসাদ দিতে তাকে কখনো আপত্তি করতে দেখা যায় না। সময় তো মোটে 2 মাস, কিন্তু এর মধ্যে সাধু সুন্দরলাল মহাপুরুষ সুন্দরলালে রূপান্তরিত হওয়ার উপক্রম করছে। আকাশ সন্ধ্যার রং সাঁওতাল পরগনার পাহাড়ের অরণ্য মণ্ডিত চূড়ায় চূড়ায় নিবিড় ছায়া সঞ্চারিত হতে লাগল। শালবন ঘেরা দূরের উপত্যকাটা থেকে যে ছোট পথটা ঘুরে ঘুরে ওপাশে অদৃশ্য হয়ে গেছে, তাকে দেখে মনে হয় যেন মৃত একটা বিশাল অক্টোপাসের প্রসারিত নিশ্চল বাহু, যেন মৃত্যুর আগে একবার ওই পাহাড়টাকে মুখের ভেতর টেনে আনবার শেষ চেষ্টা করেছিল। পাহাড়ের গায়ে গায়ে ওই পথটা বেয়ে সুন্দরলালের ভুটানি খচ্চরটা নেমে এলো। এটা ওর সন্ন্যাসের সঙ্গী, নাগা সন্ন্যাসীর লোটা চিমটার মতোই অপরিহার্য। সন্ন্যাসী হলেও সুন্দরলাল একেবারে বাবা ভোলানাথের মতো ছাই মেখে নিরঙ্কুশ হয়ে বেরিয়ে পড়েনি। অসন বসনের দায়টা সে মানে, তাই ডেরা তুলতে হলে তার ছোট্ট গাঁটরিটাকে খচ্চরের পিঠে বেঁধে দিতে হয়। তাছাড়া কেন কে জানে সপ্তাহে অন্তত একবার তাকে শহর থেকে ঘুরে আসতে হয়, শিষ্য সামন্তদের দর্শন দেবার জন্যেই হয়তো। সে কারণেও খচ্চরটাকে বাদ দিয়ে চলবার জো নেই। ছোট ছোট পায়ে খটখট করে হাঁটতে হাঁটতে খচ্চরটা একেবারে সাঁওতাল পাড়ার মাঝখানে এসেই থামল। মাথার পাগড়িটা খুলে এক পাশ দিয়ে লাফিয়ে পড়ল সুন্দরলাল। কাঁচা চামড়ার তৈরি পুরনো নাগরা জুতোটার কাঁটা লোহাগুলোতে একটা কর্কশ শব্দ বেজে উঠল, আর সেই শব্দটাকে ছাপিয়ে ময়লা চাপকানটার লম্বা পকেট ঝনঝন করে সাড়া দিলে কয়েকটি ধাতু মুদ্রা। বহু দূর থেকে আসতে হয়েছে, খচ্চরটারও পরিশ্রম হয়েছে খুব। ঘাড়ের ওপরকার ছোট ছোট খাড়া লোমগুলোর তলাটা ঘামে ভিজে গেছে, মুখের পাশে পাশে ফেনার আভাস। দড়ির লাগামটা ধরে তাকে ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে চলল সুন্দরলাল। কোথা থেকে এলে বাবা ঠাকুর? প্রশ্ন শুনে সুন্দরলাল মুখ তুলে তাকালো। সামনে ঝোড়ু সাঁওতাল, গ্রামের লোকে মোড়ল বলেই মান্য করে তাকে। পরনে বস্ত্রের বেশি বাহুল্য নেই, শুধু ছোট একটি ফালি নেংটির মতো করে পরা। মাথার ঝাঁকড়া চুলগুলোকে ঘিরে আর এক টুকরো কাপড়, তার এক পাশে গোটা তিনেক পালক গোজা, হাতে বাঁশের ছিলা দেওয়া কুচকুচে কালো প্রকাণ্ড একটা ধনুক, আর সেই সঙ্গে গোটা কয়েক বাঁটুল। কে মোড়ল? কি শিকার পেলি রে? কিছু নয় বাবা ঠাকুর, মহুয়া বনে গিয়েছিলুম হরিয়াল মারতে, কিন্তু বরাত খারাপ। তুমি কোথা থেকে এলে? আমি? প্রশান্ত হাসিতে সমুজ্জ্বল হয়ে উঠল সুন্দরলালের মুখ। এ হাসিটাকে আধ্যাত্মিক মনে করলে দোষ হয় না। সাধনার পথে সে কতখানি এগিয়ে গেছে এ হাসি দেখে তার কিছুটা অনুমান করা চলে। আমি গিয়েছিলুম ওপারের ওই গাঁয়ে। ওখানে একজনকে ভূতে ধরেছিল কিনা, এসে বড্ড কান্নাকাটি করছিল, তাই একবার ঝেড়ে দিয়ে আসতে হলো। প্রগাঢ় শ্রদ্ধায় ঝোড়ু একবার সর্বাঙ্গ নিরীক্ষণ করলে সুন্দরলালের। সত্যি কথা, সন্ন্যাসের কোনো লক্ষণ নেই সুন্দরলালের শরীরে। চুলটি দিব্যি করে আঁচড়ানো, চাপকানের পকেট থেকে পিতলের ডিবে বের করে তা থেকে মস্ত একটা খিলিপান মুখে পুড়ে দিলে জর্দার চমৎকার গন্ধটা দস্তুর মতো লোভনীয়। চলার সঙ্গে সঙ্গে পকেটে টাকাগুলো ঝনঝন করে বেজে উঠছে। তবু সুন্দরলাল যে সাধু মহান্ত, তাতে সন্দেহ করবার হেতু কি?
মুগ্ধ বিস্ময়ে ঝুরু বলল, ভূত ছাড়লো? ছাড়বে না? চালাকি নাকি? এ কি যে সে মন্ত্র! হিমালয়ের চূড়ায় 500 বছর ধরে ধ্যান করেছেন নাঙ্গা বাবা। ইয়া লম্বা সাদা দাড়ি, লুটিয়ে পড়েছে একেবারে পা পর্যন্ত। আর সে কি চেহারা! দাঁড়ালে তাল গাছের মাথায় গিয়ে ঠেকে। সেবার আমি নেপালে পশুপতিনাথের মন্দিরে ধ্যান করছি বসে। মাঝ রাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ যেন পূর্ণিমা চাঁদের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তাকিয়ে দেখি ওই মূর্তি পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। সূর্য অস্ত গেছে, পায়ের তলায় মরমর করছে শুকনো শালের পাতা। ঝড়ু মোড়লের সারা গা ছমছম করে উঠল। তারপরে তারপরে আর কি? সুন্দরলালের কণ্ঠে গর্বের আভাস লাগলো। নাঙ্গা বাবা বললেন, যা বেটা, তোর হয়ে গেছে। আজ থেকে সিদ্ধি লাভ করলি তুই। ভূত পেরেত পিশাচ দানব তোর ছায়া দেখলে ছুটে পালাতে পথ পাবে না। দুপাশের বন জঙ্গলগুলি সন্ধ্যার সঙ্গে আরো ঘন করে ছায়া ছড়িয়ে দিয়েছে। সুন্দরলালের মুখ দেখা যায় না, তবু ঝড়ু একবার সে মুখখানাকে দেখবার চেষ্টা করলে। এমন একটা লোকের পাশে পাশে হেঁটে চলেছে ভাবতেও সে রোমাঞ্চিত হয়ে উঠল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।